বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্বরামপুরা হাই স্কুলে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন আমাদের কি চলছে? দুর্যোগের সময় চলছে, তাই না? বাসায় বসে থেকে থেকে তোমাদের কি লাগছে? খুব খারাপ লাগছে, তাই না? তারপরও প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। যদিও বা যাও, তাহলে অবশ্যই মাস্ক পরে তারপরে বাহিরে যাবে। বাহির থেকে এসে সাবান দিয়ে 20 সেকেন্ড হাতটা ধুয়ে ফেলবে। আর ঘরে যতক্ষণই থাকবে ততক্ষণই কি করবে? কিছুক্ষণ পর পর হাতটা 20 সেকেন্ড ধুয়ে নেবে। আর বাসায় থেকে অবশ্যই নিয়মিত খাওয়া দাওয়া করবে, শরীরের যত্ন নিবে, বাবা মার কথা শুনবে, ঠিকমতো নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। ইনশাআল্লাহ আমাদের এই দুর্যোগের সময়টা আল্লাহর রহমতে কি হবে? দূর হয়ে যাবে। আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে আবার স্কুল করতে পারবো, বা ক্লাসে এসে সবাই মজা করে ক্লাস করতে পারবে। আমরা এটাই আল্লাহর রহমতে আশা রাখতে পারি সবাই, তাই না? ঠিক আছে, আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। অধ্যায় 8 পড়াবো। অধ্যায়ের নাম হচ্ছে শব্দের কথা। এই অধ্যায় থেকে আমরা কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারি। গত ক্লাসে তোমাদেরকে পাঠ 4 শব্দের সঞ্চালন করিয়েছিলাম। শব্দের সঞ্চালন কাকে বলে, কিভাবে শব্দের সঞ্চালন হয়। শব্দের সঞ্চালন কি জেনেছিলাম? যে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কি বলে? শব্দের সঞ্চালন বলে। আজকে আমরা পাঠ 4 এর শব্দের সঞ্চালন করব। অর্থাৎ গত ক্লাসে আমরা শব্দের সঞ্চালন কাকে বলে, কিভাবে হয় সেটা জেনেছি। এখন আমরা শব্দের এই সঞ্চালনের জন্য যে মাধ্যম প্রয়োজন আমরা সেটা জানব। শব্দ সঞ্চালনের কয়টি মাধ্যম? শব্দ সঞ্চালনের মাধ্যম হচ্ছে 3টি। গত ক্লাসে আমি এটাও বলেছিলাম শব্দের সঞ্চালন ঘটে 3টি মাধ্যমে। সেটি হচ্ছে কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং বায়বীয় মাধ্যম। আজকে এই মাধ্যমগুলো আলোচনা করব আমরা। তাহলে শব্দের সঞ্চালন ঘটে কয়টি মাধ্যমে? শব্দের সঞ্চালন ঘটে কয়টি মাধ্যমে? শব্দের সঞ্চালন ঘটে কয়টি মাধ্যমে ঘটে? শব্দের সঞ্চালন ঘটে 3টি মাধ্যমে। সে 3টি মাধ্যম কি কি? একটি হচ্ছে কঠিন মাধ্যম, দ্বিতীয়টি হচ্ছে তরল মাধ্যম, তিন নাম্বার হচ্ছে বায়বীয় মাধ্যম। গত ক্লাসে আসলে আমরা এই পাঠ 4 এর শব্দ সঞ্চালনের মোটামুটি এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা শব্দ সঞ্চালনের 3টি মাধ্যম আলোচনা করব। সেজন্য তোমাদেরকে আবার আমি শব্দের সঞ্চালন কাকে বলে এবং কয়টি মাধ্যমে ঘটে, কয়টি মাধ্যম এবং সেগুলো কি কি সেটা লিখেছি। তোমরা যারা এখনো বইগুলো নাই, বইটা সামনে খুলে সবাই বসো, ম্যাডামের পড়াটা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এই 3টি মাধ্যমের মধ্যে কঠিন মাধ্যমে
দুটি শব্দ সবচেয়ে দ্রুত চলে, তারপর চলে তরল মাধ্যমে, তারপর চলে বায়বীয় মাধ্যমে। তাহলে আমরা কি জেনেছি? শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। তাহলে মাধ্যম, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। তাহলে একটি পরীক্ষার মাধ্যমে মাধ্যম ছাড়া যে শব্দ সঞ্চালিত হয় না, তা একটি পরীক্ষণের মাধ্যমে বা একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমাদের পরীক্ষণটি হচ্ছে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। একটা চিত্র এঁকে পরীক্ষাটা বা উদাহরণটা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করো চিত্রটা। মাধ্যম ছাড়া যে শব্দ সঞ্চালিত হয় না, সেটা পরীক্ষণের জন্য আমার কি কি উপকরণ লাগবে? দেখো, একটি বড় মুখওয়ালা বোতল নিয়েছি, একটি মোমবাতি, জ্বলন্ত মোমবাতি নিয়েছি, একটা কর্ড নিয়েছি, একটা শলাকা বা লাঠি, তার মধ্যে কিছু ধাতব ঝুনঝুনি। প্রথমে আমি কি করব? একটি সরু কাঠি বা শলাকার নিচে, শলাকার এক প্রান্তে বা নিচে আমি ধাতব ঝুনঝুনিগুলো বেঁধে দিব। আর কাঠির অপর প্রান্ত সেই কর্ড মধ্যে আমি ঢুকিয়ে দিব। ঢুকানোর পরে ব্যবস্থাটা এমনভাবে নেওয়া হবে, বোতলের ভিতরে এমনভাবে শলাকাটি ঢুকানো হবে যেন ঝুনঝুনিগুলো দেওয়ালের গায়ে, যখন আমি ঝাঁকাবো ঝুনঝুনিগুলো, তখন যেন সেগুলো দেওয়ালের গায়ে স্পর্শ না করে। আচ্ছা, তাহলে কি হলো? আমি ঢুকানোর পরে আমি সেই কর্ডটা আমাদের বোতলের মুখে কিসের কাজ করবে? ছিপির কাজ করবে, একটা মুখটা আটকিয়ে দিবে কর্ডটা। কর্ডটা আটকানোর পর মুখটা, কর্ডটা দিয়ে আমি যখন আটকিয়ে দিব, অর্থাৎ কর্ডটা কিসের কাজ করেছে? ছিপির কাজ করেছে। এরপরে আমি যখন বোতলটা ঝাঁকাবো, তখন আমরা কি শব্দ শুনতে পাবো, এবং এমনভাবে ঝাঁকাবো যেন ঝুনঝুনিটা কোনোভাবেই বোতলের গায়ে স্পর্শ না করে। আচ্ছা, এখন আমি কি করব? আবার বোতলটা থেকে ছিপিটা বা কর্ডটা কিছুটা খুলে রাখবো। কিছুক্ষণ খুলে রেখে আমি কি করব? একটি মোমবাতি জ্বালিয়ে আমি বোতলের মুখের নিচে তাপ দেব। তাপ দেওয়ার ফলে কি হবে? বোতলের ভিতরে যে বাতাসগুলো ছিল সেগুলো বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর আবার বেরিয়ে যাওয়ার পরে আমি কি করব? সেই কর্ডটা বা ছিপি দিয়ে আবার বোতলের মুখটা কি করলাম? লাগিয়ে দিলাম। লাগানোর পর যখন বোতলটা ঠান্ডা হয়ে যাবে, তার কিছুক্ষণ পরে আমি আবার বোতলটা ঝাঁকাবো বা ঝাঁকাই। ঝাঁকানোর ফলে কি দেখা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? শব্দ, ঝুনঝুনির শব্দ শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। শব্দটা খুবই ক্ষীণ। তার মানে আমি কি বুঝতে পেরেছি? এই একটি পরীক্ষণের মাধ্যমে দুটি বিষয় বুঝতে পেরেছি। যদি তুমি আবার কি করো, কিছুক্ষণ বোতলের, এই যে বোতল থেকে কি বেরিয়ে গেল? বাতাসটা সম্পূর্ণ
বেরিয়ে গেল, সেজন্য আমরা আর কি শুনতে পাই না, শব্দ শুনতে পাই না। তাহলে আমাদের টপিকসটা কি ছিল, যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। যেহেতু বোতলের মুখে কি ছিল না, বাতাস ছিল না, আমরা মোমবাতি জ্বালিয়ে তাপের মাধ্যমে গরম করে সব বাতাস বের করে দিয়েছি, এবং আবার ঠান্ডা করার পরে কি হলো, সেই শব্দটা আমরা শুনতে পাই না, যেহেতু ভিতরে কি ছিল না, কোনো বাতাস ছিল না। এখন আবার কিছুক্ষণ আমরা কর্কের মুখটা খুলে রাখি। কিছুক্ষণ পরে আমি আবার ভিতরে যখন বাতাস প্রবেশ করবে, আবার আমি কর্কের মুখটা, বোতলের মুখটা কর্ক দিয়ে লাগিয়ে দিই। কিছুক্ষণ পর যখন আমি বোতলটা আবার ঝাঁকাবো, দেখা যাবে কি আমরা আবার শব্দ শুনতে পাচ্ছি। তাহলে এই পরীক্ষণটির মাধ্যমে আমার দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। সেটা কি, একটা হচ্ছে আমি মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না পেয়েছি, আরেকটা পেয়েছি যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, সেটা কি পেয়েছি, বাতাস। তাহলে দুইটা বিষয় পেয়েছি কি, যে বাতাস আমরা প্রথমেই বলেছি যে মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, সেটা বাতাসটা বের করে দেওয়ার মাধ্যমে আমরা শব্দ পাইনি। আবার যখন শব্দটা বোতলের মুখে ঢুকিয়েছি, বোতলের ভিতরে ঢুকিয়েছি, আবার আমরা কি পেয়েছি, ঝুনঝুনি শব্দটা পেয়েছি। তার মানে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, এটাই প্রমাণ হয়েছে। এখন দেখো, আমার মনে হয় এই পরীক্ষাটা সবাই বুঝতে পেরেছে যে মাধ্যম ছাড়া যে শব্দ সঞ্চালিত হয় না। তাহলে এখানে আমরা কোন মাধ্যমে শব্দের সঞ্চালন পেয়েছি বা শব্দ শুনতে পেয়েছি, বায়বীয় মাধ্যমে। কোন মাধ্যমে শব্দের সঞ্চালন পেলাম, বায়বীয় মাধ্যমে শব্দ কি হয়, সঞ্চালিত হয়, বা শব্দ শোনা যায়। এখন আমরা পড়ব পাঠ 5। তরল পদার্থের শব্দের সঞ্চালন ও বেগ। তরল পদার্থের শব্দের সঞ্চালন ও বেগ। আমরা জানি বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়, আর সেই শব্দ কোনো মাধ্যমের মাধ্যমে সঞ্চালিত হয়। আমরা বায়বীয় মাধ্যমে যে শব্দের সঞ্চালন ঘটে সেটা দেখেছি, মাধ্যম ছাড়া শব্দের সঞ্চালন ঘটে সেটা দেখেছি, সেটা জেনেছি। এখন আমরা জানবো তরল পদার্থের শব্দের সঞ্চালন ও বেগ। আমরা জানি তরল পদার্থের শব্দের সঞ্চালন কঠিন পদার্থের চেয়ে কম হয়, কঠিন পদার্থের চেয়ে কম হয়। এখানে একটি পরীক্ষা বা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তরল পদার্থেও শব্দের সঞ্চালন ঘটে। সেটা কিভাবে, যেমন একটি বেলুন নেই আমরা, সেই বেলুনের ভিতরে উপকরণটা কি হচ্ছে, একটা বেলুন এবং কিছু পানি। বেলুনের ভিতরে আমি পানি ভর্তি করি, বেলুনটা ফুলিয়ে পানি ভর্তি করলাম, করে কি করলাম, আমার কানের পাশে ধরলাম বেলুনের এক প্রান্ত। সেখানে যদি আমি পাশ থেকে অপর প্রান্তে বা আমার হাত দিয়ে আঁচড় কাটি, বা সেই আঁচড় কাটি, দেখা যাবে যে কি হচ্ছে, একটা শব্দ শোনা যাচ্ছে। আসলে এই পরীক্ষণগুলো এত সহজ, এত সুন্দর, এগুলো কিন্তু তোমরা নিজেরাও বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো, এতে কোনো ভয় নেই তোমাদের। তাহলে বিষয়টা ম্যাডাম যে বুঝাচ্ছি বা বলছি, এই পরীক্ষণটা তোমরা বাসায় নিজেরা করলে শব্দের সঞ্চালনের বিষয়টি তোমাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে। তাহলে এখানেও আমরা কি পেলাম, যে শব্দের সঞ্চালনের জন্য তরল পদার্থের ভূমিকা আছে, নাকি তরল পদার্থেও শব্দের সঞ্চালন ঘটে। তাহলে পাঠ 5 শেষ। এখন আমরা করব পাঠ 6। পাঠ 6 হচ্ছে কঠিন পদার্থে শব্দের সঞ্চালন ও বেগ। শব্দের বেগ।
কঠিন পদার্থে শব্দের সঞ্চারণ, শব্দের বেগ। আমরা জানি কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে, তাহলে তরল ও বায়বীয় মাধ্যমের চেয়ে কঠিন পদার্থের শব্দ কি দ্রুত চলে, তাই না? এটাও একটি পরীক্ষণের মাধ্যমে তোমাদের বা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে একটি উপকরণ লাগবে, সেটি হচ্ছে কি একটি ধাতব স্কেল বা ধাতব দণ্ড। তুমি প্রথমে ধাতব স্কেলটির এক প্রান্ত তোমার কানের কাছে ধরো এবং তোমার অন্য বন্ধুকে বলো তোমার ধাতব দণ্ডটির আরেক প্রান্তে আঁচড় কাটতে। তাহলে কি দেখা যাবে? যে তুমি শব্দ শুনতে পাচ্ছ, অর্থাৎ কঠিন পদার্থেও শব্দের সঞ্চারণ ঘটে এবং এখানে কি শব্দের সঞ্চারণ দ্রুত ঘটে। তাহলে বিভিন্ন কঠিন, আর আমরা জেনেছি, আর এখানে এর মাধ্যমে কঠিন পদার্থ বলতে কি কাঠ বোঝায়, তাই না, লোহা বোঝায়, এই ধরনের জাতীয় জিনিস। এবং অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের শব্দের বেগ বিভিন্ন। একটা চিত্রটা নিলাম ধাতব স্কেল। তাহলে তার এক প্রান্ত আমরা কি করেছি, কানের কাছে ধরেছি, আরেক প্রান্ত আমরা হাতের কাছে হাত দিয়ে আঁচড় কাটছি, তাই না? এটা হচ্ছে চিত্রটা কি কঠিন পদার্থে শব্দের সঞ্চালন। তাহলে চিত্রটা আমার আগে আঁকা উচিত ছিল, সমস্যা নেই। তোমরা এখনই দেখে আমি যেভাবে বলেছি, উদাহরণটা দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি, তোমরা চিত্র দেখে বিষয়টা আরো সহজভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা দেখো। কঠিন, তরল, বায়বীয় শব্দের বেগের তুলনা, অর্থাৎ কোন মাধ্যমে শব্দের বেগ কত। যেমন বায়বীয় মাধ্যমে পদার্থের শব্দের বেগের তুলনা। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ 343 মিটার বাই সেকেন্ড। তরল মাধ্যমে বা পানিতে শব্দের বেগ 1496 মিটার বাই সেকেন্ড। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার বাই সেকেন্ড। তাহলে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের শব্দের বেগের তুলনা কি? বায়বীয় মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 343 মিটার বাই সেকেন্ড।
তারপরে তরল মাধ্যমে শব্দের বা পানিতে শব্দের বেগ হচ্ছে 1496 মিটার বাই সেকেন্ড, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার বাই সেকেন্ড। অর্থাৎ শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম। তাহলে পাঠ 6 আমাদের শেষ। তাহলে এই পাঠের মাধ্যমে আমরা কি জানতে পেরেছি? এই পাঠের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যমে শব্দ বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। এখন আমরা পড়ব পাঠ 7। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়? প্রাণীরা বস্তু, আমরা জানি কি বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় এবং এই শব্দ কি করে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে, তাই না? তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে প্রাণীরা কিভাবে শুনতে পায়, প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আমাদের কানের যে বাইরের অংশটা আমরা দেখি, এটা আসলে দেখতে অনেকটা কিসের মতো, ফানেল আকৃতির মতো। এর শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা আছে। শব্দ যখন হয় তখন শব্দ এর ভিতরে প্রবেশ করে এবং ভিতরে এর ছিদ্রপথে গিয়ে একেবারে শেষ প্রান্তে এর যে পর্দাটা আছে টান টান, সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে কি করে, শব্দটা কম্পন করে। কম্পনের ফলে ওই সেই পর্দাটা, টান টান পর্দাটা কি করে, আসলে এই টান টান পর্দাটাকে বলে কানের পর্দা। এখানে শব্দটা কম্পন করার ফলে শব্দটা কি করে, কানের কম্পন পর্দাটা কাঁপে। কাঁপার ফলে আমাদের শব্দটা কি ভেতরে পৌঁছায়। আসলে কানের পর্দা গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের, তাই না? শব্দ শুনতে সাহায্য করে। এই কম্পন, এই শব্দটা তারপর কি করে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। আসলে এভাবেই প্রাণীরা বা আমরা শব্দ শুনতে পাই। এটি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, একটি চিত্র দেখো প্রথমে। আচ্ছা, এটার পরিপন্থীর নাম হচ্ছে বস্তুর কম্পন শব্দের কম্পন কিভাবে, বস্তুর কম্পন কিভাবে কানের পর্দা কাঁপায় বা শব্দ সৃষ্টি করে। অর্থাৎ এখানে প্রথম যে উপকরণটি নিতে হবে তোমাকে, একটি টিনের কৌটা নিবে, দুই দিকে যেন বন্ধ থাকে বা এক পাশ খোলা থাকলে অসুবিধা নাই। পরে আমরা কি করব, দুই প্রান্তটাই আমরা কেটে দিব, কৌটাটার দুই প্রান্তটাই আমরা কেটে দিব এবং একটা বেলুন নিব। আমরা তরল পদার্থ যখন পড়িয়েছিলাম, আসলে একটা বেলুনের কথা বলেছিলাম, তখন আমরা সেই বেলুনটার কি করি নাই, চিত্রটা আমরা আঁকি নাই, তাই না? এই বেলুনটা নিয়ে কি করব, বেলুনটা আমরা যখন টিনের কৌটাটার দুই প্রান্ত কি করব, মুখ দুইটাই আমরা কেটে একদম খোলা রাখবো। এই বেলুনটাকে ফুলিয়ে এক প্রান্ত আমরা এমন টান টান করে
বেঁধে দিব, এমন টান টান করে লাগাবো এবং আমরা সুতা দিয়ে তার চারপাশ আটকে দিব এবং বেলুনটা যেন একেবারে টান টান অবস্থায় থাকে। আর নিচের প্রান্ত বা আরেকটি দিক বা আরেকটি অংশ আমরা একেবারে খোলা রাখবো। আর টিনের কৌটার সেই টান বেলুনের যে বেলুনটা যে লাগিয়েছি ওইটার উপরে আমরা কি দিব, কিছু চাল বা গমের অংশ দিব এবং টিনের যে খোলা প্রান্তটা আছে সেখানে তুমি বা তোমার এক বন্ধু কি করতে পারো, যদি জোরে জোরে শব্দ করো বা হুড়ে হুড়ে একটা শব্দ করলে কি হবে, দেখা যাবে যে যেই প্রান্তে চাল বা গম ছিল ওই প্রান্তের পর্দাটা কাঁপছে এবং চালগুলো বা গমগুলো কি করছে, লাফাচ্ছে। এটা কিসের ফলে হচ্ছে, এটা শব্দের কম্পনের ফলেই কি হচ্ছে, এই টিনের কৌটার পর্দাটাকে কি কাঁপাচ্ছে। কাঁপানোর ফলে আমরা সবাই জানি যে বস্তুর কম্পনের ফলেই শব্দের সৃষ্টি হয়, ফলে চাল বা গম কি করছে, লাফাচ্ছে। তাহলে এভাবেই কি শব্দ শোনা যায়। তাহলে আমাদের আজকের টপিক পার্ট 7 এটাও আমাদের শেষ হয়ে গেল। মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো শব্দের কম্পন কিভাবে কানের পর্দায় কম্পন সৃষ্টি করে, আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? এখন তোমরা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এর মধ্যে থেকে তোমরা কি বুঝতে পেরেছো তা তোমাদেরকে কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে যাচাই করো। যেমন 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? শব্দ সঞ্চালনের মাধ্যম কয়টি ও কি কি? কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে? কঠিন, তরল ও বায়বীয় পানি, বায়বীয় ও অ্যালুমিনিয়ামের মধ্যে শব্দের বেগ কত? অর্থাৎ তোমরা এই 4টি প্রশ্নের মাধ্যমে 4টা গ্রুপ তৈরি করে ফেলবে। 4টা গ্রুপে এক একটা গ্রুপে 6 জন করে বা 8 জন করে নিতে পারো। নিয়ে তোমরা গ্রুপ করে প্রত্যেকটা প্রশ্ন নিজেরা আলোচনা করে উত্তরটা কি হবে লিখে অবশ্যই টিচারকে জমা দেবে। এতক্ষণ আমরা যা করেছি তার মাঝখানের মাধ্যমে তার মধ্যে থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই করে ফেলেছো। এখন আমি উত্তরগুলো আবার বলে দিচ্ছি, তোমরা সবাই মিলাও দেখো গ্রুপ অনুযায়ী। একজন লিডার, সবাই খেয়াল করো, লিডার খেয়াল করবে এবং সবাই শুনবে। শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। শব্দ সঞ্চালনের মাধ্যম কয়টি ও কি কি? 3টি। কঠিন, তরল ও বায়বীয়। কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? কঠিন মাধ্যমে।
পানি, বায়বীয় ও অ্যালুমিনিয়ামের শব্দের বেগ কত? পানিতে 1496 মিটার বাই সেকেন্ড, বায়বীয় মাধ্যমে 343 মিটার বাই সেকেন্ড এবং অ্যালুমিনিয়ামের মধ্যে 1496 মিটার বাই সেকেন্ড। তাহলে আশা করি তোমাদের সবার উত্তর হয়েছে, সবাই পেরেছো। আমাদের পাঠের আলোচনা আজকে এখানেই শেষ। তোমরা সবাই বুঝতে পেরেছো ভালোভাবে এবং বাসায় সবাই অনুশীলন করবে, বাসায় ভালো করে পড়াশোনা করবে। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকের পাঠগুলো খুবই সহজ ছিল, তোমরা একটু মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করলে সবাই পারবে। আর এই পরীক্ষাগুলো তোমরা যদি নিজেরা করতে চাও বাসায় করতে পারবে, আরো সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের এইচডব্লিউ হচ্ছে পাঠ। সবাই হোমওয়ার্কটা লিখে নাও, যখন আমাদের আবার স্কুল খুলবে, ক্লাস আরম্ভ হবে, সবাই হোমওয়ার্কগুলো দেখাবে। পাঠ 4 থেকে পাঠ 7, 7-এর মধ্য থেকে সব ছোট ছোট প্রশ্ন তৈরি করে উত্তর লিখে আনবে। সবাই হোমওয়ার্কটা অবশ্যই বাসায় করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।